সমাজ সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। সমাজ সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রৌনক খান। আপনাকে স্বাগত সমাজ সংলাপে। আমি সরাসরি যে বিষয়ে চলে যেতে চাই যে আমাদের এই নগরের নানা রকম শিশু কিশোর বেড়ে ওঠে, আমাদের নানা শ্রেণীর মধ্যে দিয়ে বেড়ে ওঠে এই নগরেই। কেউ হয়তো বস্তিতে থাকছে, কেউ হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকছে, কেউ সাধারণভাবে কলোনিতে থাকছে, এক একভাবে এক একজন এক একভাবে, এবং উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীন নানা রকম ভাবে এই শিশুরা বড় হচ্ছে, এই নগরে বেড়ে উঠছে। সেখানে তাদের আচরণগত তফাৎগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন। শিশু তো আসলে শিশুই, প্রত্যেকটা বড় হতে হতে তার যে পরিবর্তনগুলি হয়, পরিবর্তন আসতে থাকে। তারপরও এটাও সত্য যে সব শিশু তো একইভাবে একই পরিবেশে বড় হয় না, জন্মও হয় না। জন্মগত একটা বায়োলজিক্যাল, যেটাকে আমরা জেনেটিক কিছু বৈশিষ্ট্য নিয়ে তো জন্মায়, যে পরিবারে জন্মায় তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আছে। আর বেড়ে ওঠার যে এনভায়রনমেন্ট, যে চারপাশটা, সেটা দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে তৈরি করে আবার আরেকভাবে। কখনো কখনো তৈরি করে, কখনো কখনো আপনা আপনিই তৈরি হয়ে যায়। তো ওই জায়গায় অবশ্যই পরিবেশ একটা বড় ভূমিকা রাখে, এবং শ্রেণীভেদে সেটা ভিন্নতা ঘটে, এবং শ্রেণীভেদে ভিন্নতা ঘটে কিন্তু কার্যক্রম অনেক সময় একই রকম হয়ে যেতে পারে। যেমন আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতেই পারে যে নিম্নবিত্তের একটা সন্তান যেভাবে ক্রাইমকে দেখে, যেভাবে একটা ভালো জিনিসকে দেখে, একদম বাইনারি অপোজিশনের কথা যদি আমি বলি, উচ্চবিত্তের একজনও দেখতে পারে, এবং সেটা ঘটছে। আবার যদি আমি মেয়ে শিশুর কথা বলি, বস্তিতে, আমি করাইল বস্তিতে কাজ করি, সেটা আমি দেখি যে মেয়ে শিশুরা অনেকভাবে অবহেলিত, সেক্সুয়ালি, ফিজিক্যালি এবং মেন্টালি, সব দিক থেকে। সেটা কিন্তু বড় ঘরেও হচ্ছে, যার জন্য আমরা দেখেছি যে সেই অনেক আগে শাজনীন এত বড় ট্রান্সকমের, এত বড় লতিফুর রহমানের মেয়ে, কিন্তু তার এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ শিশুর জন্য আসলে পরিবেশটাকে খুব নিরাপদ রাখাটা কিন্তু বাবা মার খুব বড় দায়িত্ব। এটা এখন সকলের ভেতরে আসা দরকার, সেই জায়গাটা যে কি করে আসলে শিশুর পরিবেশটা একটু নিরাপদ রাখতে হবে। কারণ শিশু অনেক কিছুই বুঝে না, শিশুর বোঝার জায়গাটা তৈরি করতে হবে, সেটা সময়ের সাথে সাথে তৈরি করাটা খুব প্রয়োজন। এবং পরিবেশ ভেদে ভিন্ন হবে, কিন্তু যেন খুব বেশি পরিবর্তন না হয়। আমার কাছে মনে হয় যেমন স্কুলে যখন সবাই একই রকম ড্রেস পরে যাচ্ছে, সেখানে কিন্তু শিশু জানে যে আমি যা, ও তা, সে তা, অমুক তা। কিন্তু আমরা অনেক সময় বাবা মারা বলে ফেলি যে না, তার সাথে মিশো না, ওর সাথে মিশো, ওর বাবার গাড়ি আছে, ওর বাবার নাই, হ্যাঁ, এরকম করে অনেক কিছু তফাৎ করে তৈরি হয়ে যায়, স্কুলে তৈরি হয়ে যায়। এবং ওরা নিজেরাও কথা বলে, অনেক কিছু গল্পগুজব করে। অনেক বাচ্চাদের আমি শুনি, মারা আমাকে বলেন যে মানে একজন মা বলছিলেন দুঃখ করে যে তিনি গাড়ি কিনতে চান না, মানে তার ওই সামর্থ্যের জায়গাটাও সেভাবে নাই, কিন্তু তিনি গাড়ি কিনছেন কেবলমাত্র তার সন্তান চায় যে তার স্কুলের যে আরো 2-3 জন ফ্রেন্ড ক্লাসের, তারা গাড়িতে আসে, অতএব আমার কেন গাড়ি নাই। এটা নিয়ে এক ধরনের মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, শুধুমাত্র এই ইস্যুতেই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ছে। তখন মা বাবা বাধ্য হয়ে একটা গাড়ি কিনলো। তো এই যে এই জায়গাটা তৈরি করার খুব জরুরি, যে না, কারো গাড়ি থাকতে পারে, কারো না থাকতে পারে। আবার সবচেয়ে ভালো কিনে ফেললেন যে সেটা তো ঠিক হয়নি, সেটাও ঠিক হয়নি, সেটা তাকে বোঝানো যেত, কিন্তু সম্ভবত একদমই আর পারছিলেন না, হয়তো সেই জায়গা থেকে হতে পারে, সেটা হতে পারে বাচ্চাটা খুব অসুস্থ হয়ে যাচ্ছিল। আবার হয়তো তিনি বুঝাতে পারছেন না বাচ্চাটাকে, সেটাও হতে পারে। তিনি হয়তো কাউন্সিলিং করাচ্ছেন না। এখন কিন্তু কাউন্সিলিং এর জন্য সরকার পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে, মানসিক কাউন্সিলিং যে কোনো পর্যায়ে। আমাকে একজন শিক্ষক সেদিন বলছিলেন, মজার কথা, মা শিক্ষক, যে তিনি দেখছিলেন যে স্কুলের পরে ক্যান্টিনে বাচ্চারা খেতে যায় না, সেখানে খেতে গেছে। তো ওনার যে বাচ্চাটা, সে একটা ওই যে ললিপপ যেটা, সেটা খেতে চেয়েছে। ললিপপ না, ললিপপ আইসক্রিম যেটা, হ্যাঁ। আর পাশের বাচ্চাটা খেতে চেয়েছে একটা হয়তো কোন, বা মানে একটু দামি। হ্যাঁ। তো তখন ওই যে খেতে চেয়েছে কোনটা, তার দিকে তাকিয়ে যে ললিপপটা খাচ্ছে, ললিজ, তাকে তার বাবা বলছে তুমি দামিটা খেতে পারো না, এরকম কম দামিটা খাও কেন। এটা হয়তো ওই অভিভাবককে শোনাচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে অভিভাবক হিসেবে
এই জিনিসটা বলার দরকার কি? ও কিন্তু বুঝতে পারছে না কোনটা দামি কোনটা কি, এখনো হয়তো টাকার হিসেবটাই সে মানে অভিভাবক নিজেরা তাদের বৃত্তের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন অভিভাবকদের অনেকেরই শুনি, আমি শুনেছি অনেকের কাছে যে আজকে ব্যাংকক কালকে সিঙ্গাপুর বেড়াতে যাচ্ছে, যতটা না বেড়াতে যাচ্ছে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে পিয়ার প্রেসারের কারণে। হ্যাঁ, যে অমুকে ও ক্লাস থেকে এসে বলেছে মা জানো অমুক তো ব্যাংকক ঘুরে এসেছে বাবা মার সাথে, আমাকেও নিয়ে যেতে হবে। তো এখন একটা বাচ্চার, আমাদের সময় কি ছিল, আমরা কোথাও ঘুরতে যাব সেটাই ছিল সবচেয়ে বড় বিনোদন। এখন হয়ে গেছে না, প্রতিযোগিতাটা হচ্ছে বড় বিনোদন। দেশে না ঘুরে বিদেশে ঘুরছে কিনা, বিদেশে ঘুরছে, এবং কে কোন দেশে যাচ্ছে, কতবার যাচ্ছে, সেগুলো এক ধরনের অপরাধ প্রবণতার কথাটা, অপরাধ শব্দটা একবার নেওয়া হয়েছিল। অপরাধ প্রবণতার জায়গাগুলো কিন্তু যে আমরা দেখতে পেয়েছি যে বিত্তহীন এবং উচ্চবিত্তর মধ্যে মানে অপরাধের দিকে আকৃষ্ট হওয়াটা কিন্তু প্রায় একই রকম ভাবে। এবং তবে অপরাধের যে নিম্নবিত্তের যে জায়গাটা, পরিবেশটাই অপরাধকে খুব কাছাকাছি নিয়ে যায়, পরিচয় করিয়ে দেয়। বিত্ত একভাবে কিন্তু অপরাধের দিকে ঠেলেও দেয়, আবার বিত্তহীনতা সেইখানেও কিন্তু আরেক ধরনের অপরাধ বোধের তৈরি হয় বিভিন্ন রকম চাহিদা মেটানোর ক্ষেত্রে। যে খুব বেশি চাহিদার যোগান থাকলে যেরকম সমস্যা, আবার চাহিদার যোগানটা কম থাকাও কিন্তু আরেক রকম সমস্যা আমরা দেখছি। সেটা অবশ্যই, মানে বিষয়টা আরেকটু যদি এইভাবে বলা যায় যে একটা ক্রাইম হচ্ছে বা অপরাধটা হচ্ছে বিলাসিতা থেকে, যেটা উচ্চবিত্ত করে, ভোগের জায়গা থেকে, অথবা বলা যায় যে তার প্রাপ্তি শেষ হয়ে গেছে। সে আসলে মানে আপনি ধরেন একটা বাচ্চা কি চায়, তার তো আর বেশি কিছু না, সে একটা হয়তো আইফোন চাচ্ছে, এখন সে হয়তো একটু বাইরে বিদেশ ভ্রমণ করতে চাচ্ছে, সে চায় তার রুমটা এয়ার কন্ডিশন হোক, মানে তার একটা গাড়ি চাচ্ছে। এখন যেখানে তার সকল কিছু পূর্ণ হয়ে গেছে, তখন সে কি চাইতে পারে? তখনই সে বিপদগামী, মানে চ্যালেঞ্জিং কিছু, অ্যাডভেঞ্চারাস কিছু করার চেষ্টা করে, আরো কিছু। হ্যাঁ, বা মানে একদম মানুষ তো আসলে এক ধরনের নিজেকে আবার ঘুরিয়ে দেখতে চায়, সো ঘুরিয়ে দেখতে চায় যে ঠিক আছে এগুলো তো আছে দেখলাম, এবার একটু ঘুরে দেখি অন্যভাবে সেটা। আর নিম্নবিত্তের ক্ষেত্রে যেটা হয়, আমার যে অভিজ্ঞতা করাইল বস্তিতে হাঁটাহাঁটির জায়গা থেকে আমি দেখেছি যে কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় অপরাধ হচ্ছে, হ্যাঁ, সেই মানে সেটা ঠিক গুলশান, বনানী, ধানমন্ডি বা অভিজাত এলাকায় এইভাবে হয় না, ওটা অনেক লুকিয়ে ঝাঁপিয়ে হয়। আর করাইলে হয়তো সেভাবে হচ্ছে, তখন প্রকাশ্যে যখন হচ্ছে, তখন বাচ্চাটা হেঁটে যাচ্ছে, সে দেখছে যে তার বাপ চাচারাই, পরিচিত মানুষরাই এই কাজটি করছে, খারাপ কাজটা করছে, সেটা যাই হোক। কখনো কখনো তাকে দিয়েই করাচ্ছে যে আচ্ছা এটা রেখে আয় বাড়িতে, ওইটা করে আয়, ওইটা অমুক চাচার বাসায় দিয়ে আয়। হ্যাঁ, যেমন ইয়াবার কথা একদম স্পষ্টভাবেই আমি বলতে পারি, আমি কিছু বাচ্চাকে পেয়েছি যারা ইয়াবা সরবরাহ করে তাদের বাপ চাচারা বা পরিচিতরা, আর তাদের কাজ হচ্ছে এটাকে সার্কুলার সরবরাহ করে, বা এক জায়গা থেকে এক জায়গায়, এটা তো এক জায়গায় থাকতে হবে। যেমন যে মুহূর্তে জেনে ফেললো যে থানা থেকে পুলিশ আসতে পারে, এখন এটাকে সরাই ফেলতে হবে, তখন সবচেয়ে নিরাপদ হচ্ছে শিশুদের হাতে দেওয়া, কারণ শিশুদেরকে পুলিশ সহজে চেক করবে না, তারা সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, দেখছে না। সাধারণত তাদেরকে চেক করবে যাদের প্রতি তাদের এক ধরনের সন্দেহ আছে। তো ওই জায়গাটা খুব ইজিলি শিশুদেরকে ব্যবহার করে, নারীদেরকেও ব্যবহার করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুদেরকে ব্যবহার করছে। ফলে তখন সে এই এনভায়রনমেন্ট থেকে একভাবে ক্রাইমটাকে সে নিজের ভেতরে মজ্জাগতভাবে নিয়ে নেয়, এবং দেখছে যে এটা থেকে আয় হচ্ছে, বাবা মাকে একটু স্বস্তিতে রাখা যাচ্ছে, একটু ভালো খাওয়া যাচ্ছে, একটু ডিফারেন্ট, এতদিন যেভাবে চলেছে সেখান থেকে বের হচ্ছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি দেখেছেন কিনা, ঢাকা শহরে আপনি দেখবেন যারা ময়লা ফেলে বা যারা একটু রাস্তায় ঘুমায় বা এই ধরনের কাজগুলো করে, সেসব বাচ্চারা সারাক্ষণ ড্যান্ডি বলে সেটাকে, পলিথিনের মধ্যে আটার মধ্যে মিশিয়ে এটা খাচ্ছে। এটা কারা ধরিয়ে দিচ্ছে? ওরা কি হঠাৎ করে পেয়ে গেছে? না, যারা ঢাকা শহরে বিভিন্ন রকম ক্রাইম করে তারা ওদেরকে দিনে 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 এটা ঢাকার বিভিন্ন সড়ক আমি কয়েকটা বাচ্চাকে পেয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন তোমরা এটাতে অভ্যস্ত হলা, তো তাদের একজন বলল যে সে যার আন্ডারে কাজ করত তিনি তাকে ধরিয়ে দিয়েছে। কেন? কারণ হচ্ছে তিনি তাকে দিয়ে এমন সব কিছু কাজ করায় যেগুলো ওর যদি সেন্স থাকতো সে করতে পারবে না। হ্যাঁ, সে করতে পারবে না, এমন কিছু খারাপ কাজ করায়। সো যেন সে মানে আউট অফ সেন্স থেকে কাজগুলো করে, সেজন্য শেখানো হয়, এবং সে এখন এটা অভ্যস্ত হয়ে গেছে, সে এটা ছাড়া চলতেই পারে না। তো তাহলে দেখেন যে আসলে কারা আসলে তাদেরকে এই পথে নিয়ে ব্যবহার করছে। এবং একইভাবে কিন্তু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ততেও কিন্তু এই ধরনের ব্যবহার হচ্ছে কিশোররা।
কিশোররা ব্যবহৃত হচ্ছে। এবং যদি আমি একদমই সহজভাবে ইয়াবার কথাটাই বলি, সেটা হচ্ছে যেমন করাইল থেকে গুলশান বনানীর মাঝখানে হচ্ছে করাইলটা। তো আমরা সাধারণত ধরেই নেই যে এটা বোধহয় বস্তি বা যারা আরবান পুয়াররা এই বিষয়টা নিয়ে হ্যান্ডেল করে, তা না। প্রচুর আমাকে ক্লায়েন্টরা যারা বলেছে, যে যারা সরবরাহ করে তারা বলেছে যে বনানী থেকে গুলশান থেকে এসে নিয়ে যায়। কারা নিয়ে যাচ্ছে? এই কিশোররা নিয়ে যাচ্ছে, যারা বসবাস করে তারা নিয়ে যাচ্ছে। তারা কিছু জিনিস ভুলে থাকতে চায়, তারা এই তাদের বাবার বা জানি না পরিবারের যে অসৎ উপায় অবলম্বন করে যে অর্থ উপার্জন হচ্ছে সেগুলোর প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়। আবার যখনই কৈশোরে যায় সেই চায় এক ধরনের বিচ্ছিন্নতা, এক ধরনের এলিয়েনেটেড ফিল করে যতটা, তার চেয়ে সে নিজেও চায় যে দরজা বন্ধ করে রাখবে, তার বন্ধুরা আসবে, তাদের সাথে আড্ডা দিবে, বাবা মার সাথে এত বেশি কথা বলবে না, বাবা মা যে সারাক্ষণ উপদেশ দিচ্ছে এগুলো পছন্দ হচ্ছে না, আমি কতটুকু পড়বো সেটা আমি বুঝি, তোমাদের বলতে হবে না, এরকম একটা অ্যাটিটিউড তারা নিয়ে নেয়। এটা তাদের বয়সেরই একটা বৈশিষ্ট্য বলা যায়। তো তখন হচ্ছে বাবা মাও এক পর্যায়ে বলতে বলতে দেখা যায় আগ্রহ হারিয়ে ফেলে, অথবা বিরক্ত হচ্ছে, অথবা পারছে না আর ওই মার মতো যে মা গাড়ি কিনে দিল সেরকম। তো তখন বাচ্চাগুলো আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে যাওয়ার ফলে কি করছে সন্তান সেটা আর মনিটরিংটা সেভাবে করা যাচ্ছে না। ঠিক একই ঘটনা বস্তিতেও ঘটে। বস্তিতে দেখেন বাবা মা দুজনেই ব্যস্ত, বাবা হয়তো ড্রাইভার, মা হয়তো অন্যের বাসায় কাজ করে, অথবা বাবা গার্মেন্টসে চলে গেছে, মাও গার্মেন্টসে চলে গেছে। এই বাচ্চাগুলো সারাদিন বাসায় কি করবে? তখন সুযোগ বুঝে পাশের বাসার চাচা হয়তো বলল যে আয় একটা কিছু করি, ওই এটা সেটা অন্য ধরনের কাজে নিয়ে যাচ্ছে। মেয়ে শিশুদের ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে, প্রচুর বাচ্চা সেক্সুয়ালি অ্যাবিউজড হয় বাবা মার অনুপস্থিতিতে। আমার মনে হয় বাবা মার উচিত এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, বাচ্চা যেন সারাদিন কি হয়েছে তা বলে, সেটা খুব জরুরি। সেটা যদি করতে পারে তাহলে অনেক বাচ্চাই কিন্তু বলবে। গণমাধ্যম বা এই যে আমাদের দৃশ্য মাধ্যমের দ্বারা যে এক ধরনের প্রভাব শিশু কিশোরদের উপর পড়ে, এবং সেটা তো তারা প্রয়োগও করতে যায় বা চায় এবং করেও থাকে, সেটারও একটা নেতিবাচক দিক আমরা দেখতে পাই ইতিবাচক দিকের চেয়ে। না, ভিজুয়ালাইজেশন তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যার জন্য দেখা যাচ্ছে এখন যে কোনো ডিসিপ্লিনেই ভিজুয়ালাইজেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অতএব কারণ কি, মানুষ পড়ে পড়ে যেটা জানবে তার চেয়ে দেখে অনেক দ্রুত এটা কমিউনিকেট করে, ব্যবহারিকভাবে সে দেখে ফেলছে। সো মানে গণমাধ্যমে কি প্রচার হবে আর কি প্রচার হবে না, কি করা উচিত কি করা উচিত না, সেটা গণমাধ্যমকে অবশ্যই এখন খুব জোরালো ভাবে দেখতে হবে। মানে এরকম ভাবনা অনেকে বলে থাকেন যে না, ধরেন একটা সিগারেট খাচ্ছে একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, সেটা দেখাচ্ছে সিনেমায় বা নাটকে। এখন যিনি নির্মাতা তিনি হয়তো তার দিক থেকে রাইট, তিনি বলছেন যে এটা সমাজে ঘটছে এজন্য দেখাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, হ্যাঁ, এই একটা বাচ্চাকে দেখে এই সমাজের একটা, এটা তো খুব বেশি মানুষ খাচ্ছে না, খুব বেশি কিশোর খাচ্ছে না, কিন্তু এই একটা দৃশ্য থেকে কমপক্ষে 10টা বাচ্চা চিন্তা করবে যে আচ্ছা সিগারেট খেয়ে দেখি তো কিরকম। এখন নির্মাতা আবার বলতে পারেন যে সেটা তো তার বাবার থেকে দেখেও করতে পারে, চাচার থেকে দেখেও করতে পারে, সেটা এক জিনিস। আর গণমাধ্যমটাকে মানুষ একটা স্ট্যান্ডার্ড জায়গা মনে করে, বিশ্বাসের জায়গা ভাবে, যে গণমাধ্যমে যা কিছুই দেখানো হচ্ছে এটা আমার সাথে যেতে পারে কিনা আমি একটু দেখি। যার জন্য আমরা যখন কথা বলি আমরা ধরে নেই যে আমরা যদি এরকম ভাবে কথা বলতে পারতাম, আমরা যখন কোনো ভালো কবিতা শুনি মনে হয় যে আচ্ছা এইভাবে যদি কবিতাটা পড়তে পারতাম, গানটা যখন শুনি মনে করি কিন্তু একবার হলেও যে হ্যাঁ এমন করে যদি গাইতে পারতাম। তাহলে গণমাধ্যমটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার জায়গা। সো এই আকাঙ্ক্ষার জায়গায় যখন মানে এই ধরনের কোনো ঘটনা দেখানো হয়, সেটা মানুষকে অনেক বেশি প্রলুব্ধ করে, বিশেষ করে শিশু কিশোরদের তো অনেকভাবে প্রলুব্ধ করে। সো এই গণমাধ্যমের আওতায় এখন আমরা কি কি দেখবো? আমরা যদি দেখি যে টেলিভিশন এখন ঘরে ঘরে, আমি দেখি যে বাবা মারা, শুধু মাদের দোষ দিয়ে লাভ নাই, বাবারাও আমি দেখেছি ইন্ডিয়ান সিরিয়াল প্রচুর দেখে। যখন ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখছে বাচ্চাগুলোর ঘরের, মানে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে আপনি খুব কম সিরিয়াল পাবেন। যে আমার একটা স্টুডেন্ট আমার সুপারভিশনে কাজ করেছিল ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে, তো ওর কাছ থেকে আমি দেখেছি লেখালেখি থেকে যে শিশু কিশোরদের কোনো ভূমিকা থাকে না, যদি একদমই শিশু বেসড কোনো প্রোগ্রাম বা কোনো সিরিয়াল করে থাকে। তাহলে এখানে শিশু কিশোর একভাবে কিন্তু সব হচ্ছে অমুকের সাথে অমুকের ঝগড়া, অমুকের সাথে অমুক সম্পর্ক নিয়ে সিরিয়ালটা দাঁড়ায়। তাহলে বাচ্চাটা শিখবে কি? কারণ বাসায় তো এটাই চলছে। তখন বাচ্চাটা কি করছে? সে তার রুমে চলে যাচ্ছে, সে গেমস খেলছে, নয় তার কম্পিউটার নিয়ে সে ব্যস্ত, কারণ বাসার যে টিভিটা সেটা দখলে চলে গেছে বড়দের হাতে, এবং একটা অন্য সংস্কৃতি যেভাবে কথা বলা হচ্ছে সেই সেভাবে কথা বলার চেষ্টা করে। সেটা প্রচুর বাচ্চা আপনি পাবেন ঢাকা, মানে সারা বাংলাদেশি যে হিন্দিতে কথা বলে।
আমি দেখেছি, আমি পেয়েছি, আমার পরিচিতদের মধ্যেই আছে যে বাংলার চেয়ে হিন্দি কথা বলতে সুন্দর কথা বলছে। এখন কথা হচ্ছে যে মানে যে আমরা যে সময়ে বাংলা নিয়ে এত যুদ্ধ করেছি, সেই বাংলা যখন প্রতিষ্ঠিত তখন অন্য ভাষা এসে আমাদেরকে দখল করে নিচ্ছে, এটা খুব দুঃখজনক। আরেকটা হচ্ছে আমাদের দেশেও যা যা প্রচারিত হচ্ছে সেখানে একটু লক্ষ্য করা যে আমরা শিশু কিশোরদের জন্য কি রাখছি। যেমন আমার খুব দুঃখ হয় যে আমাদের কয়টা চ্যানেল এই মুহূর্তে? 30টার মতো। একটা চ্যানেলও কি আছে শিশুদের জন্য? কেন নাই? আমাদের দেশে কি এরকম কেউ নাই? আমাদের পদ্মা সেতু যদি হতে পারে, আমাদের জন্য কি একটা শিশুদের জন্য চ্যানেল হতে পারে না? যে চ্যানেলটাতে একটা কার্টুন দেখাবে, যে চ্যানেলটাতে বয়সন্ধিকালের প্রোগ্রাম থাকবে, যে চ্যানেলটাতে শিশু কিশোরদের খেলাধুলার প্রোগ্রাম থাকবে, বিভিন্ন স্কুলের খেলাধুলার প্রোগ্রাম দেখাক, বিভিন্ন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাক। দেখানো যাবে না, কন্টেন্ট নাই, এটা তো বলার কোনো অর্থ থাকে না। এবং আমাদের দেশে অভাব হবে না। এবং আমাদের দেশে আমি বিশ্বাস করি না যে এরকম উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র নাই যিনি একটা চ্যানেল চালাতে পারবেন শিশুদের জন্য। এরকম নাই তা না, একজন ব্যক্তিরই অনেকগুলো চ্যানেল থাকতে পারে, নিউজ চ্যানেল থাকে, এন্টারটেইনমেন্ট চ্যানেল থাকে, সে জায়গায় একটা শিশু চ্যানেল হতে পারে, তিনি একটা বড় ভূমিকা রাখতে পারেন। এবং এখনো যে টেলিভিশনগুলো আছে, যে বিশেষায়িত টেলিভিশনের বাইরে যে চ্যানেলগুলো, সেখানেও শিশুদের প্রোগ্রাম কতটা থাকে? অনুষ্ঠান তো খুব বেশি থাকে না। না, খুব বেশি থাকে না, কারণ শিশুরা আসলে সবভাবেই অবহেলিত। সেভাবে শিশু কিশোররা যদি আমি বলি, মানে একদমই অবহেলার জায়গাটা পরিবারে যেমন হচ্ছে, আমরা এতক্ষণ আলাপ করলাম, সমাজেও তাই। আপনি কোথাও যাবেন, হ্যাঁ, কোন একটা প্রোগ্রামে যাবেন, সামাজিক প্রোগ্রামে, সেখানে তো মূল্যায়ন করা হচ্ছে বাবা মাকে। ওই শিশুটা কি করবে গিয়ে? তখন সে কি বলছে, না আমি বোর ফিল করছি, আমি যাব না তোমাদের সাথে। যাচ্ছে না কিন্তু সামাজিক প্রোগ্রামগুলোতে। আপনি এখন বাচ্চাদেরকে একটা ফ্যামিলি গ্যাদারিং বা সামাজিক সোশ্যাল কোনো আগে ছিল, আগে আমরা লাফিয়ে যেতাম, এটাই একটা বড় বিষয় মনে করতাম। কারণ তাদেরকে আসলে আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা একটা বাবা মা এবং বাচ্চাটা আছে দাঁড়িয়ে একটা, আমরা জাস্ট আসসালামু আলাইকুম দেওয়ার পর ওয়ালাইকুম সালাম, বাবা কেমন আছো, মা কেমন আছো, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আমরা কথাই বলছি না। অথচ মার সাথে গল্প শুরু হয়ে গেল, বাবার সাথে গল্প শুরু হয়ে গেল। এই বাচ্চাটা তখন ওই বাসায় ঢুকে, একটা কিডসদের জোন থাকে বা একটা রুম তৈরি করা হয়, ওখানে তারা যাচ্ছে, দ্যাটস ইট। এর বেশি হচ্ছে না। তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তার সাথে কথা বলা, গল্প করা, সেটা পরিবারের বাবা মা থেকে শুরু করে সমাজে সে যার যার সাথে প্রতিদিন মিলিত হচ্ছে, সবার সাথেই সেটা হওয়া উচিত। শিশু কিশোরদের আমরা মানে তাদেরকেও মানে ভবিষ্যৎ নাগরিক এইভাবে ভাবছি না কেন? এই শহরে তো মানে আমাদের সাথে তারাও বেড়ে উঠে, হ্যাঁ, একজন পূর্ণবয়স্ক মানুষের সঙ্গে তো শিশুরাও বেড়ে ওঠে, কিশোররাও বেড়ে ওঠে, এবং সেই জায়গা থেকে একটা অবহেলার বিষয় কিন্তু একেবারেই আগে ছিল না তা না। আমি যখন বড় হয়েছি তখনও যে ছিল না তা না, কিন্তু এই সমাজের এই ভাবনার জায়গাটায় সমাজ যেতে পারছে না। আমি খুব মানে কিছু কিছু সেক্টরে যখন সবাই পাশ্চাত্যমুখী চিন্তা ভাবনা করে, আমি কিন্তু সেখানে পাশ্চাত্যের বিরুদ্ধে দাঁড়াই। মানে যেমন নারীদের নিয়ে আমি সব সময় বলি যে না, বাংলাদেশের মতো নারী স্বাধীন, মানে নারী ক্ষমতায়নে বিশ্বাসী খুব কম দেশ আছে। শিশুর বেলায় আমি একটা জিনিস বলবো, পাশ্চাত্য এই ব্যাপারে খুবই কনসিয়াস। আমি দেখেছি যে একটা বাচ্চাকে তারা জাস্ট একজন আপনার আমার মতোই মনে করে, তাকে পট করে অ্যাডভাইস দিবে না, তাকে পট করে একটা অর্ডার দিয়ে দিবে না। আমরা যেমন বলি এই পানিটা আনো, হ্যাঁ ফ্যানের সুইচটা দাও, বাচ্চাদেরকে বলি না। ওরা তো ওদের সিচুয়েশনটা এরকম থাকেই না। কুড ইউ প্লিজ, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? মানে অর্থাৎ তারা যেভাবে বড়দের সাথে সম্মান করে কথা বলে, শিশুদের সাথেও বলে, কৈশোরের সাথেও বলে, টিনেজারদের সাথেও বলে। এই জায়গাটায় আমাদের জাতিগত একটা ব্যাপার আছে যে আমরা শিশুদেরকে নাগরিক ভাবতে পারি না। বা তারও যে 5টা আঙ্গুলি আছে, তার কিন্তু 5টার চেয়ে একটা আঙ্গুলে কম নাই যে সে শিশু 4টা আছে। তার কিন্তু ব্রেইন যেটা দেওয়ার সেটা আমাদের চেয়ে কম দেওয়া নাই, তার বরং অনেক ক্ষেত্রে বেশি আছে। তারপরে কেন শুধুমাত্র রেসপন্সিবিলিটি বা কিংবা নাগরিক হিসেবে তাকে আমি গুরুত্ব দিচ্ছি না? কারণ তিনি হচ্ছেন 18 বছরের নিচে, তার ভোটার হবার যোগ্যতা নাই, এজন্য তাকে আমি ভাবছি না বড়। এটা কিন্তু একদম আমাদের একটা বড় ধরনের, আমি বলবো খুব ভুল একটা জায়গায় আমরা বসবাস করছি। প্রতিটা শিশুকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ গুরুত্ব দিলে হবে কি, সে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাববে এবং সে কোনো কিছু দায়িত্বপূর্ণভাবে করবে। আর যদি তাকে আমি সবসময় শিশু বলে এক ধরনের অবহেলা করি,
সে এটার প্রতিশোধ নেয়, প্রকৃতগতভাবেই সে এটা প্রতিশোধ নেয় যে আমাকে তো বাবা মা গুরুত্বপূর্ণ ভাবছে না, আচ্ছা এমন একটা কিছু করে আমি দেখাই, হ্যাঁ এমন একটা কিছু করে দেখাই যে দেখবে আমি পারি, হ্যাঁ আমি পারি, আমিও পারি তোমার মতো। যেমন যে কোনো কিছুই আপনি দেখবেন যে আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আগ্রহটাও বেশি থাকে। তো সকল কিছুতে যখন তাকে না 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 বলা হচ্ছে, সে শিশু বলে খুব স্বাভাবিকভাবেই তখন সেগুলো সবগুলোকে হা 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 করতে চাচ্ছে, তখনই হচ্ছে সংঘাতটা, সমস্যাটা তৈরি, মানে এক ধরনের প্রতিবাদ প্রতিরোধ সে করতে চায়। একটা অধিকার নাই তার, ভোটের অধিকার, এছাড়া তো তার খাদ্য, তার বাসস্থান, তার শিক্ষা, সকল অধিকার তার আছে একজন পূর্ণাঙ্গ নাগরিক। হ্যাঁ মানে একদমই যদি আমরা যে 5টা অধিকারের কথা বলি, 5টা অধিকার তারও যেমন আছে, আমারও তেমন আছে, আপনারও আছে, তাহলে কেন তাকে আমি নাগরিক ভাববো না? সে তো এই মানে এই পৃথিবীরই একজন মানুষ। সেই জায়গায় আবার হয় কি উল্টোটাও আছে, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়াটাও আবার সমস্যা। এই ভারসাম্য রক্ষা রাখতে হবে। হ্যাঁ, করাটা ওই যে যেটা শুরুতে দিকে আমরা বলছিলাম যে তাদেরকে একদম মানে তার সকল উপযোগ যদি আমি মিটিয়ে দেই তাহলেও সমস্যা। মানে কিছু প্রয়োজন রেখে দিতে হবে যে না ঠিক আছে তাকে দেওয়া। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, তখন যে টিফিন দিলে 5 টাকা 10 টাকার টিফিন হলে মানে কিছু কেনা যেত খুব সহজে, আমরা স্কুলে যা থাকতো আচার বা চটপটি এইসব। কিন্তু আমার মা বা বাবা তারা দেখতাম যে যা প্রয়োজন তাতে 2-3 টাকা কম দিতেন, কারণ হচ্ছে তাতে করে আমার একটা আগ্রহ তৈরি হবে এই জিনিসটার প্রতি। আর যদি না 5 টাকা চাইলো দিয়ে দিলাম 10 টাকা, তাহলে তো সেই বাচ্চাটার আর খোলা আকাশই